বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে বাড়ির বড় ড্রয়িং রুমটা যেন আজ অদ্ভুত একটা ভারী নীরবতায় ঢেকে আছে। চারদিকে এত বড় বড় আসবাব, ঝাড়বাতি, দামি কার্পেট সবই আছে, কিন্তু তবুও যেন কোথাও একটা ঠান্ডা কাঁটার মতো অস্বস্তি। সেই নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে সোহাগ, মাথা নিচু, চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা। তার সামনে দাঁড়িয়ে আছেন ময়ূরাক্ষী, এই বাড়ির গিন্নিমা, চোখে রাগ, ঠোঁটে তাচ্ছিল্য। ময়ূরাক্ষী ঠান্ডা গলায় বললেন, আমি কি তোমাকে আমার ছেলের বউ বলে মাথায় তুলে নাচব নাকি? ঘরের বাতাস যেন জমে গেল। সোহাগ ধীরে মাথা তুলল। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলের ভেতরেই ছিল প্রতিবাদের আগুন। সে শান্ত গলায় বলল, আমি তো একবারও সে কথা বলিনি গিন্নিমা। আমি নিজের ইচ্ছে এই বাড়িতে বউ হয়ে আসিনি। কথাটা শুনে ময়ূরাক্ষীর চোখ আরও লাল হয়ে উঠল। সোহাগ আবার বলল, আপনার ছেলে আমার অমতে, আমার অজান্তে, আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছে। একটু থেমে সে গভীর নিঃশ্বাস নিল। আমরা গরিব মানুষ গিন্নিমা, আমাদের সেই পরিস্থিতির সুযোগ নিয়েছেন সূর্য স্যার। ময়ূরাক্ষী কিছু বলার আগেই সোহাগ আবার বলল, যেই মুহূর্তে আমাকে সিঁদুরটা পরানো হয়েছিল, আমি বা আমার পরিবার কেউই জানতাম না যে এত বড় একটা দুর্ঘটনা আমার জীবনে ঘটতে চলেছে। তার গলাটা একটু কেঁপে উঠল। আপনি একবার ভাবুন তো, যদি আমার পরিবারেরও আপনাদের মতো এত টাকা, এত ঐশ্বর্য থাকত, তাহলে কি সূর্য স্যার আমার সাথে এমনটা করতে পারতেন? ঘরের ভেতর নিস্তব্ধতা। সোহাগ ধীরে ধীরে বলল, যদি আমাদের পায়ের তলার মাটিটা শক্ত হতো, তাহলে কিন্তু আমার পরিবারের অমতে সিঁদুর পরানোর জন্য সূর্য স্যার আর আপনাদের সবাইকে আইনের মুখোমুখি হতে হতো। ময়ূরাক্ষীর চোখে বিস্ময়ের ছায়া। সোহাগ বলল, কিন্তু আমরা তা করিনি। আমরা কাউকে জেলে পাঠাইনি, আমরা কোনো প্রতিশোধ নিইনি। তার চোখ ভিজে উঠল। আমি আশা করি না যে আপনারা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন, কিন্তু অন্তত আমাদের ঘৃণা করবেন না। একটু থেমে সে বলল, এটা তো আমাদের দোষ নয়। তার গলায় এবার তীব্র কষ্ট। সমস্ত দোষটা করেছে আপনার ছেলে। আমার অনুমতি ছাড়া আমার মাথায় সিঁদুর পরিয়েছে সে। সে মাথা নিচু করে বলল, সে কোনো শাস্তি পাচ্ছে না, শাস্তি পাচ্ছি আমি। ঘরটা যেন আরও ভারী হয়ে উঠল। সোহাগ মৃদু স্বরে বলল, আপনি বলুন গিন্নিমা, এটা কি ঠিক হচ্ছে? এটা কি অন্যায় নয়? ময়ূরাক্ষী কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে বললেন, তুমি যদি আমার জায়গায় থাকতে, তুমি কি করতে? সোহাগ এক মুহূর্ত ভাবল। তারপর শান্ত গলায় বলল, আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে অন্তত একটা কাজ করতাম। ময়ূরাক্ষী তাকালেন। যাকে আমার ছেলে অনুমতি ছাড়া সিঁদুর পরিয়ে বাড়িতে বউ করে এনেছে, তাকে দিনের পর দিন শাস্তি দিতাম না। সে দৃঢ় গলায় বলল, কারণ নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া নিজেই একটা অপরাধ। ময়ূরাক্ষীর চোখে অদ্ভুত দৃষ্টি। সোহাগ আবারও বলল, আমি আবারও বলছি, আপনার আর সূর্য স্যারের মধ্যে যে সমস্যা আছে সেটা মিটিয়ে নিন। সে গভীর স্বরে বলল, আপনাদের সম্পর্কটা ঠিক করে নিন। যদি আপনাদের সম্পর্কটা স্বাভাবিক থাকত, তাহলে আমার সাথে এমন ঘটনা ঘটত না। তার চোখে জল টলমল করছিল। আমার জীবনটা এভাবে পাল্টে যেত না। সোহাগ মৃদু গলায় বলল, গিন্নিমা, আপনি দয়া করে আপনার ছেলের সাথে সম্পর্কটা ঠিক করে নিন। এই পর্যন্ত বলেই সে একটু থেমে গেল। তারপর হঠাৎ যেন কিছু একটা অদ্ভুত অনুভব হল। সে চারদিকে তাকাল। ঘরটা ফাঁকা, কেউ নেই। সোহাগ বিস্মিত হয়ে বলল, এ কি? সে ফিসফিস করে বলল, গিন্নিমা, এই ঘরে তো কেউ নেই। তার বুক ধকধক করতে লাগল। তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল, সোহাগ। সে ঘুরে দাঁড়াল। দেখল সূর্যের বাবা দাঁড়িয়ে আছেন। তিনি ধীরে বললেন, আমি তোর পিছন থেকে তোর সব কথা শুনেছি। সোহাগ একটু অস্প্রস্তুত হয়ে গেল। সূর্যের বাবা গভীর গলায় বললেন, তুই যা বলেছিস সবটাই সত্যি। তার চোখে কষ্টের ছাপ। কিন্তু তাও আমি তোকে একটা অনুরোধ করতে চাই। সোহাগ শান্ত গলায় বলল, আমি জানি কর্তাবাবু, আপনি আমাকে এই বাড়ি ছেড়ে যেতে বারণ করবেন। তিনি মৃদু মাথা নাড়লেন, হ্যাঁ, আমি তোকে বারণ করব।
তিনি ধীরে বললেন, তুই হয়তো জানিস না এই বাড়িতে তোর আর আমার অবস্থাটা একই রকম। সোহাগ অবাক হয়ে তাকাল। সূর্যের বাবা বললেন, তুই যদি চলে যাস আমি একেবারে একা হয়ে যাব। তিনি অনুরোধের গলায় বললেন, তুই এই অবস্থায় আমাকে ফেলে চলে যাস না, আমি তোকে অনুরোধ করছি। সোহাগ চুপ করে রইল। তিনি আবার বললেন, পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু লড়াই করা খুব কঠিন। তার চোখে আশার আলো। চল, আমরা দুজন আবার চেষ্টা করি এই বাড়িতে শান্তি ফিরিয়ে আনার। সোহাগ কিছু বলল না, শুধু নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পরের দিন সকাল। সূর্যের বাড়িটা খুব ভোরেই জেগে ওঠে। বড় বাড়ি, অনেক লোকজন, অনেক কাজ। উঠোনে ঝাড়ু দিচ্ছে কাজের লোকেরা। রান্নাঘরে কড়াইতে তেল গরম হওয়ার শব্দ। কোথাও আবার চা বানানোর গন্ধ ভেসে আসছে। এই বিশাল বাড়ির রান্নাঘরটা যেন একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্রের মতো। বড় বড় তাক ভর্তি মশলা, ঝুড়ি ভর্তি সবজি, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সোহাগ। গত রাতের ঘটনাগুলো তার মাথায় বারবার ঘুরছে। সূর্যের বাবার কথা, পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু লড়াই করা খুব কঠিন। এই কথাটা যেন তার মনে একটা নতুন শক্তি জাগিয়েছে। সোহাগ আজ ঠিক করেছে সে আর চুপ করে থাকবে না। কিন্তু তাও সে জানে এই বাড়িতে সব কথা মুখে বলা যায় না, কিছু কথা বুঝিয়ে দিতে হয়। সে ঝুড়ি থেকে একটা বেগুন তুলে নিল, তারপর ছুরি দিয়ে কাটতেই মুখটা একটু বিরক্ত হয়ে গেল। বিষ্টুদা? রান্নাঘরের অন্য পাশ থেকে বিষ্টুদা দৌড়ে এলো। কি হলো ছোট বৌমা? সোহাগ বেগুনটা দেখিয়ে বলল, তুমি কিরকম বেগুন এনেছ? বিষ্টুদা অবাক হয়ে বলল, কেন? সোহাগ একটু বিরক্ত গলায় বলল, এগুলো কাটলে সবকটা থেকে পোকা বেরোবে। সে আরেকটা বেগুন কাটল। ভেতরটা সত্যিই কালচে। দেখো। বিষ্টুদা একটু অস্বস্তি নিয়ে মাথা চুলকাল। বাজারে ভালো বেগুন ছিল না ছোট বৌমা। সোহাগ এবার ঢ্যাঁড়সের ঝুড়িটা হাতে নিল। আর এই ঢ্যাঁড়সগুলো দেখেছ? সে একটা ভেঙে দেখাল। সব শুকনো, তাজা নয়। বিষ্টুদা একটু লজ্জা পেয়ে বলল, আজকে বাজারটা ভালো ছিল না। সোহাগ কিছু বলল না। তার মুখে একটা অদ্ভুত শান্ত ভাব। ঠিক তখনই রান্নাঘরের দরজায় একটা ছায়া পড়ল। সবাই ঘুরে তাকাল। সূর্য দাঁড়িয়ে আছে। তার মুখে সবসময়ের মতোই সেই ঠান্ডা গম্ভীর ভাব। সে ধীরে রান্নাঘরের ভেতরে ঢুকল। তার চোখ ঘুরে ঘুরে সব কিছু দেখল। তারপর সে বলল, বিষ্টুদা? বিষ্টুদা তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়াল। হ্যাঁ ছোট স্যার। সূর্য টেবিলের দিকে তাকিয়ে বলল, এই কফিটা কার? টেবিলের ওপর একটা কাপ রাখা। বিষ্টুদা বলল, আপনার ছোট স্যার। সূর্য ধীরে কাপটা হাতে নিল, কফির গন্ধ নিল। তারপর ভুরু কুচকে বলল, আমার কফির সাথে ওষুধ মিশিয়েছ? বিষ্টুদা একটু থমকে গেল। তার চোখে হালকা ভয়। হ্যাঁ, মিশিয়েছি। গুনে গুনে 5টা প্যাকেট মিশিয়েছি। রান্নাঘরের অন্য কাজের লোকেরা চুপচাপ সব দেখছে। সূর্য হঠাৎ খুব সিরিয়াস গলায় বলল, তাহলে চলো ডাক্তারের কাছে যাই। বিষ্টুদা একদম হতভম্ব। ডাক্তারের কাছে? কেন? আবার ডাক্তারের কাছে কেন? সূর্য কফির কাপটা টেবিলে রেখে বলল, তোমার মারাত্মক অসুখ হয়েছে। বিষ্টুদা ভয় পেয়ে গেল। কি অসুখ ছোট স্যার? সূর্য খুব শান্ত গলায় বলল, এই অসুখ হলে মানুষ সব কিছু ভুলে যায়। বিষ্টুদা মাথা নাড়ল। না না, আমার তো কোনো অসুখ হয়নি। সূর্য ঠান্ডা চোখে তাকাল। তাহলে আমার কফিতে ওষুধ মেশাতে ভুলে গেলে কেন? এই কথাটা শুনে রান্নাঘরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। বিষ্টুদা একটু কাঁপা গলায় বলল, না ছোট কর্তা, আমি ভুলিনি। মা কালীর দিব্যি দিয়ে বলছি, আমি গুনে গুনে 5টা প্যাকেট মিশিয়েছি। সূর্য ঠোঁটে হালকা হাসি টানল। তাই নাকি? সে কাপটা তুলে বিষ্টুদার দিকে বাড়িয়ে দিল। তাহলে খেয়ে দেখো। বিষ্টুদা 2 পা পিছিয়ে গেল। না ছোট কর্তা, আমি খেলে তো মরে যাব। এই কথাটা শুনে রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা সোহাগ মুখ ঘুরিয়ে ফেলল, কারণ সে হাসি চেপে রাখছে। তার মাথায় গত রাতের একটা ঘটনা ভেসে উঠল। ফ্ল্যাশব্যাক। আজ ভোরে যখন সবাই ঘুমিয়েছিল তখন চুপচাপ রান্নাঘরে এসেছিল। টেবিলের ওপর রাখা ছিল সূর্যের কফির কাপ। সে ধীরে কাপটা তুলে দেখল। তারপর পাশে রাখা আরেকটা সাধারণ কফির কাপ নিয়ে 2টো কাপ বদলে দিল। তার মুখে তখন একটা দুষ্টু হাসি। মনে মনে বলেছিল, সবসময় অন্যদের সাথে চালাকি করলে একদিন নিজেও ধরা পড়তে হয়। আবার বর্তমান। সূর্য এখনও বিষ্টুদার দিকে তাকিয়ে আছে। খাও। বিষ্টুদা প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, না ছোট কর্তা, আমি সত্যিই মিশিয়েছি। আমি খেলে তো মরে যাব। সূর্য এবার একটু জোরে বলল। তাহলে তুমি বুঝলে কিভাবে আমি মরব না? বিষ্টুদা একদম চুপ।
রান্নাঘরের লোকেরা একে অন্যের দিকে তাকাচ্ছে ঠিক তখন সোহাগ সামনে এগিয়ে এলো সে শান্ত গলায় বলল ছোট স্যার একটা কথা বলবো সূর্য তাকালো বলো। সোহাগ খুব স্বাভাবিক গলায় বলল হয়তো ভুল হয়ে গেছে বিষ্টুদা যেন একটু আশা পেল হ্যাঁ ছোট বৌমা, হয়তো ভুল হয়েছে। সূর্য কিছুক্ষণ সোহাগের দিকে তাকিয়ে রইল তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি মনে হচ্ছে সে কিছু একটা বোঝার চেষ্টা করছে তারপর সে ধীরে বলল ঠিক আছে, সে কাপটা টেবিলে রেখে দিল আজকের মতো ছেড়ে দিলাম। বিষ্টুদা যেন বেঁচে গেল ধন্যবাদ ছোট স্যার। সূর্য আর কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু কেউ খেয়াল করল না দরজার বাইরে দাঁড়িয়ে সূর্য একবার পিছনে তাকিয়েছিল আর তার চোখ সোজা গিয়ে পড়েছিল সোহাগের ওপর তার ঠোঁটে তখন হালকা রহস্যময় হাসি রান্নাঘরে আবার কাজ শুরু হল বিষ্টুদা বলল ছোট বৌমা, আজ তো বাঁচালেন। সোহাগ মৃদু হেসে বলল আমি কিছু করিনি কিন্তু তার মনে মনে একটা কথা ঘুরছিল এই বাড়িতে টিকে থাকতে হলে শুধু সহ্য করলে চলবে না মাঝে মাঝে চালও চালতে হবে সে জানালার বাইরে তাকালো আকাশে তখন সকালের সূর্য উঠছে কিন্তু সোহাগ জানে এই বাড়ির ভেতরের ঝড় এখনো থামেনি বরং এখনই আসল খেলা শুরু।